আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে আপনাদের এই মিড টার্ম পরীক্ষা শুরু হওয়ার আগে আপনাদের একটা নেওয়ার কথা ছিল, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু আপনারা ওই মিড টার্মের কারণে ওই পরীক্ষাটা দিতে চান না, আমি আর নেই। কিন্তু ওই পরীক্ষাটা তো আপনাদেরকে একদিন দিতে হবে। সো নেক্সট ক্লাসে আমি জাস্ট 5টা কোশ্চেনের 10 মিনিট সময় লাগবে পরীক্ষাটা দিতে। সো আপনারা ওই স্যার 5টা সেটা কোশ্চেন কেমন ধরনের হবে স্যার, একটু ওইটা বলে এমসিকিউ, দিন। মানে যে ইসের প্রোটিয়াস রিলেটেড কোশ্চেন, অসিলোস্কোপ রিলেটেড কোশ্চেন, ক্লিপার ক্ল্যাম্পার রিলেটেড কোশ্চেন, মানে একটা আচ্ছা সার্কিট দেওয়া আছে, দেখে আপনাকে বলতে হবে এটা কি ক্লিপার নাকি ক্ল্যাম্পার। সো আপনি যদি সবগুলো সার্কিট কনফিগারেশন জানেন, এবং আমি যতগুলো প্রোটিয়াস নিয়ে কথা বলছি প্রোটিয়াসে অসিলোস্কোপ ইউজ করছেন আপনারা, ওই রিলেটেড জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে এবং আপনারা যদি নিয়মিত সিমুলেশন রান করেন, আমার মনে হয় আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। 5টা কোশ্চেনই তো, কত ইয়ার কঠিন হবে? স্যার এমসিকিউ, সবাই তো স্যার এটাকে ধরবেন কিভাবে, মানে এটা কিভাবে গুগল ভাইবার ফর্মসে, মতো? গুগল জি ফর্মস। স্যার, বক্সের ও গুগল ফর্ম, বুঝতে পারছি। স্যার গুগল ফর্মসে কোশ্চেন সবাই গুলা খুব খুশি হয়ে ফর্মসে যায়। ভালো হয় স্যার। হ্যাঁ, ফর্মসে কেন ভালো হয় এটা তো আমি জানি, খুব ভালো করে জানি। আচ্ছা, হ্যাঁ বলেন, কোশ্চেন নিয়ে কি বলতেছিলেন? স্যার বললাম যে কোশ্চেন গুলা কেমন হবে যদি স্যার একটু বলে দিতেন। এই যে বলে দিলাম, মানে এর আগের, মানে টোটাল তো আমরা 4টা করছি মিড টার্মের আগে, 4টা এক্সপেরিমেন্ট করছি। সো 4 নম্বর এক্সপেরিমেন্টটা বাদ দিয়ে প্রথম 3টে এক্সপেরিমেন্ট গুলোই জাস্ট দেখে আসবেন, তাহলেই পারবেন সব। এটা একদম ইজি। স্যার এটা কি ভাইভার মতো সবাইকে ইন্ডিভিজুয়ালি আস্ক না না, করবেন? গুগল ফর্মসে। ও জি স্যার। ঠিক আছে তাহলে, আর এটা তাহলে আমাদের নেক্সট ক্লাসের এজেন্ডা, আপনারা এই জিনিসটা মনে রাখেন যে আমরা 2টা ল্যাব রিপোর্ট জমা দিবেন আপনারা, আমরা 2টা ল্যাব রিপোর্ট রিভিউ করব, প্লাস আপনাদের এরকম একটা ছোট্ট পরীক্ষা থাকবে 10 মিনিটের। আর এটার সাথে আরেকটা জিনিস আছে, কারণ মিড টার্মের পরে তো আপনারা অলরেডি অনেক কিছু ভুলে গেছেন, মানে আমরা কী নিয়ে কাজ করতেছিলাম কিছু, এটার সাথে সাথে আমাদের আরেকটা টাস্কও পেন্ডিং আছে, সেটা হলো কি আমাদের প্রজেক্ট। সো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রজেক্ট এবং প্রেজেন্টেশন ল্যাব কোর্সের অনেক বড় একটা মার্কস ক্যারি করে, 25 মার্কস ক্যারি করে প্রজেক্ট এবং প্রেজেন্টেশন। সো আপনাদের যে প্রজেক্টটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল, সেই প্রজেক্টটা ডিউ আমি ঠিক করছি যে সামনের সপ্তাহে তো 7 তারিখ হবে আপনাদের ক্লাস, 7 তারিখ নিব না, 14 তারিখ নিব। 14 তারিখের আগে আপনাদের ওই প্রজেক্টটা সাবমিট করতে হবে, মানে 13 তারিখ রাতের মধ্যে আপনাদের প্রজেক্টটা সাবমিট করতে হবে। 14 তারিখে আমরা সবার প্রজেক্ট একটু করে দেখব যে কে কী করছে, কিভাবে সিমুলেশন করছে, কি কি কম্পোনেন্ট চুজ করছে, লজিকটা কি করার পিছনে। এটা করার পরে আমরা 21 তারিখ এই প্রজেক্টের উপরে একটা প্রেজেন্টেশন নিব, 21 তারিখ। সো আপনারা মানে সামনের এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন যে 7 তারিখ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে, 14 তারিখের আগে আমাদের প্রজেক্ট জমা দিতে হবে, আর 21 তারিখ প্রজেক্টের প্রেজেন্টেশন হবে। ঠিক আছে? স্যার প্রজেক্টটা স্যার অনেক কঠিন হয়ে যায় স্যার, আমি দেখলাম। একটা অ্যাম্পলিফায়ার বানানো কঠিন হয়ে যায়। ল্যাব স্যার রিপোর্টটা আসলে করেন, আমরা তো সামনের বাসায় উইকে ল্যাব আছি। রিপোর্ট করেন, ল্যাব রিপোর্ট করে তারপরে দেখেন বুঝতে পারেন নাকি একটু। চেষ্টা না করে বললেন না কঠিন হয়ে যায়, ঠিক আছে? কেউ যখন চেষ্টা করে আমি কিন্তু বুঝতে পারি, যখন বলে যে ও কঠিন হয়ে যায়, ও কথাটা বলে তখন আমি স্যার এটা শুনলেই কি বুঝতে পারি চেষ্টা করছে। ক্লাসরুমে দিছেন স্যার? এখনো দিইনি, আজকে দিয়ে দিব। আপনারা চেষ্টা করেন, চেষ্টা স্যার করে তাহলে এই তারপরে সুজিত বলে বলেন দেখলো কই? কঠিন নাকি। স্যার সেটাই তো। বলছিল, সুজিত কই দেখলা? স্যার ও একদিন এই প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। হ্যাঁ, একদিন আলোচনা করছিলাম আচ্ছা আমরা। আচ্ছা। আপনি একবার ট্রাই করেন, ট্রাই করে যদি না পারেন তারপরে এটা মাইনে নিব আমি যে আপনার কাছে কঠিন মনে হয়েছে, কারণ ট্রাই করলে তো আপনার কোনো একটা এভিডেন্স থাকবে যে আপনি ট্রাই করছেন, কোনো একটা ফাইল থাকবে, প্রজেক্ট ফাইল থাকবে। সো যতটুকুই পারেন এটা করে দেখেন, আমি তো আর বেশি চাপ দিব না অনলাইনে, আপনাদেরকে দেওয়ারও সুযোগ নেই, কেমনে চাপ দিব। সো আচ্ছা আপনারা যতটুকু পারেন করে সাবমিট করেন, ইমপ্রুভমেন্ট থাকলে অবশ্যই আমি বলে দিব যে এই জায়গাটা ইমপ্রুভ করা সম্ভব। আচ্ছা, সো আজকে আমরা যে এইটা করব, এক্সপেরিমেন্টটা করব, এটা অনেক কঠিন একটা এক্সপেরিমেন্ট সত্যি কথা বলতে। এই এক্সপেরিমেন্টটা আমার মনে হয় যে বিজেটি এবং মসফেটের ডিসি ক্যারেক্টারিস্টিক্স এটা একদিনে কোনো ল্যাবে করা সম্ভব না, কোনো স্টুডেন্টের পক্ষে একদিনে এই দুইটার ডিসি ক্যারেক্টারিস্টিক্স অনেক সময় লাগবে করতে। কিন্তু অনলাইনের বদলতে এই জিনিসটা করতে আমাদের এখন খুব বেশি একটা সময় লাগবে না, ইন্টার্ন এটা খুব সহজ একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে এখন। কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক কঠিন একটা এক্সপেরিমেন্ট, অ্যাটলিস্ট আমার কাছে মনে হতো অনেক কঠিন একটা এক্সপেরিমেন্ট। সো আপনারা নিশ্চয়ই গত সেমিস্টারে আমি আশা করি ইলেকট্রনিক্স 1 আপনাদের কোর্স সিলেবাসে ছিল, ইলেকট্রনিক্স 1টা আপনারা ভালো করে পড়ছেন আমি আশা করি। সো ইলেকট্রনিক্স 1-এর মধ্যে আপনারা হাসলেন কেন, পড়েন নাই? জি স্যার, ওটার মধ্যে পড়ছি স্যার। পড়ছেন? বাল্বের ওটার মধ্যে পিএন জাংশন ছিল আপনাদের, এবং
পিএন জাংশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আপনারা পড়ছেন এবং পরবর্তীতে আপনারা দেখছেন যে দুইটা পিএন জাংশনকে আমরা একসাথে স্যান্ডউইচ করে কিভাবে একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর বানাইতে পারি। সো ওই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আমরা ক্যারেক্টারিস্টিক্স, ডিসি ক্যারেক্টারিস্টিক্স দেখবো আমরা আজকে। আপনারা কি পড়ছেন আমাকে একটু মনে করে দিতে পারবেন? বিজিটির আপনাদের মানে কি কি জিনিস মাথায় আছে আর কি, নাম শুনলে মনে আসে? স্যার পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল পড়ছি। বিজিটিতে কি পড়ছেন? স্যার ম্যাথ করছি, তারপরে মেলা কিছুই কিসের করা ম্যাথ? হয়েছে স্যার। কিসের ম্যাথ করছেন মনে আছে? কিসের ম্যাথ করছেন? ট্রানজিস্টরের ম্যাথ করছি স্যার, মানে ট্রানজিস্টরের যে ফিডব্যাক, ম্যাথ করে কি বের তারপরে করছেন? ভোল্টেজ, এই বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ, তারপরে কারেন্ট, তারপরে কিউ পয়েন্ট, লোড লাইন, হুম, আর এই এই তো স্যার, আর কি জানি মনে নাই স্যার। অনেক কিছুই তো পড়ছেন, মনে আছে অনেক কিছুই। আমার তো নিজেরই লোড লাইন মনে নেই এখন। আপনার কথা শুনে মনে আসলো লোড লাইন পড়ছিলাম আমরাও। আমার মনে নেই লোড লাইন কি কি জিনিস। কিউ পয়েন্টের কথা মনে আছে। তবে আমার মানে ট্রানজিস্টরের বিজেটির কথা শুনলে আমার প্রথমে যে জিনিসটা মনে আসে সেটা হলো কি বিজেটির মোড অফ অপারেশন। মানে বিজিটিতে আমরা পিএন জাংশনে আমরা যেরকম একটা নির্দিষ্টভাবে যদি ভোল্টেজ দিই, পিএন জাংশনটা আইদার অন অথবা অফ স্টেটে কাজ করে। সিমিলারলি বিজিটির মধ্যে আপনি কিভাবে ভোল্টেজ দিতেছেন এটার উপর ডিপেন্ড করেও কিন্তু বিজিটির বেশ কয়েকটা স্টেট আছে। যেমন মনে করেন আমাদের বাসার যে সুইচটা আছে, যে সুইচ দিয়ে আমরা লাইট ফ্যান কন্ট্রোল করি, সেই সুইচের দুইটা স্টেট আছে আমরা জানি। দুইটা স্টেটের একটা হলো কি অন, একটা হলো কি অফ। দুইটা স্টেটের ভিতরে আর কিছু নাই, মাঝামাঝি আর কিছু নাই, অন আর অফ। সিমিলারলি বিজিটির মধ্যে আপনার এরকম অন অফ স্টেট আছে, মানে একটা স্টেটে এটা কারেন্ট পাস করতে দিবে আর একটা স্টেটেও কারেন্ট পাস করতে দিবে না। সো বিজিটির মধ্যে আমাদের টোটাল, আমার যতদূর মনে পড়ে, বিজিটির মধ্যে আমরা টোটাল 3টা স্টেট পড়ছিলাম, 3টা মোড অফ অপারেশন পড়ছিলাম বিজিটির। সেই 3টা মোড অফ অপারেশন মনে আছে আপনাদের? স্যার কাট অফ, কাট অফ, স্যাচুরেশন, স্যাচুরেশন, অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোড। 3টা মোড অফ অপারেশন, কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ। সো এই 3টেই আমরা কন্ট্রোল করতে পারবো কিভাবে? জাস্ট এই যে আমার 3টা জাংশন আছে, একটা হলো গিয়ে আপনার এই ইমিটার, কালেক্টর আর হলো বেস। এই 3টার মধ্যে ভোল্টেজ ওলটপালট করেই কিন্তু আমি একটা বিজিটিকে এক একভাবে ইউজ করতে পারবো। তবে যে কোনো ধরনের ট্রানজিস্টরই হোক, সেটা বিজিটি হোক, মসফেট হোক, জেফেট হোক, যে কোনো ট্রানজিস্টরই হোক, ট্রানজিস্টরের মেইন কাজ হলো গিয়ে কি? ট্রানজিস্টরের মেইন কাজ কি বলুন তো? স্যার অ্যাম্পলিফাই করে নাকি? হ্যাঁ, অ্যামপ্লিফাই করা, একটা উদ্দেশ্য অ্যামপ্লিফাই করা। অ্যামপ্লিফাই করা, বা আপনি আরো সহজভাবে বলতে পারেন এটার কাজ হলো গিয়ে কারেন্টকে রেগুলেট করা, কারেন্টকে কন্ট্রোল করা। ঠিক আছে? মানে যে কন্ট্রোল ডিভাইস। হ্যাঁ, এটা হলো কারেন্ট রেগুলেটিং ডিভাইস বা কন্ট্রোলিং ডিভাইস। সো কোনো একটা জায়গাতেই আপনি মনে করেন কারেন্ট যাবে কি যাবে না, ভোল্টেজ ড্রপ হবে কি হবে না, এরকম একটা সুইচিং এর যদি আপনার প্রয়োজন হয়, কোনো একটা ধরনের সুইচিং এর যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি মসফেট বলেন, বিজিটি বলেন, এগুলো ইউজ করতে পারি। মানে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে একটা বিজিটির কাজ হলে গিয়ে জাস্ট কারেন্টকে কন্ট্রোল করা। এখন এটার কাজ আপনার অ্যামপ্লিফিকেশন হতে পারে, এটার কাজ পুরোপুরি কাট অফ করে দেওয়া হতে পারে। সো আমরা যখনই ট্রানজিস্টর ইউজ করব, তখন মানে কোনো একটা জায়গায় ট্রানজিস্টর দেখব, তখন আমরা জানবো যে অমুক একটা জায়গায় আমাদের কারেন্ট রেগুলেশনের প্রয়োজন হয়েছিল, এই জন্যই আমরা ওই জায়গায় ট্রানজিস্টর ইউজ করছিলাম। আমার কাছে মনে হয় যে একটা ইঞ্জিনিয়ারের কাছে, ইঞ্জিনিয়ারের জন্য মানে ডিপ্লিশন রিজিয়ন, ইনরিচমেন্ট, ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট, এগুলো বোঝার থেকেও বেশি বোঝা জরুরি যেটা, সেটা হলে গিয়ে ট্রানজিস্টরটা আমাদের কেন কাজে আসবে বা কেন ইউজ করবো, এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। ঠিক আছে? মানে ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট অবশ্যই আপনারা পড়ছেন, গত সেমিস্টারে অবশ্যই পড়ছেন, এবং সলিড স্টেট ডিভাইস আপনারা হয়তো আরও পড়বেন, পড়ার সুযোগ পাবেন। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে আসলেই মেইন সমস্যাটা যেটা হয়, অ্যাটলিস্ট আমার যে মেইন সমস্যাটা হয়, আমি খুব কনফিউশনে ভুগি। কনফিউশনে কেন ভুগি? কারণ ট্রানজিস্টর আছে অনেক ধরনের। আপনার মনে করেন বিজিটির যদি কথা বলেন, বিজিটি আছে হলে গিয়ে মানে যদি জেনারেলি বলি 2 ধরনের, আপনার এন টাইপ, এনপিএন, আর একটা হয়ে গিয়ে পিএনপি। 2 টাইপের ট্রানজিস্টর আছে। এখন 2 টাইপের ট্রানজিস্টরের কাট অফ কোথায়, স্যাচুরেশন কোথায়, অ্যাক্টিভ কোথায়, এই ভোল্টেজগুলো তো মুখস্থ থাকে না কারো। সো আমার ক্ষেত্রে এই জিনিসটা সমস্যা হয় অনেক সময়, যে আমি বুঝতে পারি না যে এটা কোন মোডে কাজ করতেছে বা কোথায় আছে। সো এই জন্য দেখা যায় যে আমি যে কোনো ট্রানজিস্টর রিলেটেড বা মসফেট রিলেটেড যখন কোনো কিছু থাকে, আমি ওগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে না বোঝার চেষ্টা করি, যেহেতু আমার এই জিনিসটা কনফিউজিং লাগে, কারণ আমার ওই রিজিয়নগুলো মনে থাকে না।
সো আপনাদেরও রিজন মনে না থাকতে পারে, এটাতে সমস্যার কিছু নাই, কারণ ইন্টারনেটে সার্চ করলেই আমরা কারণ মনে রিজনগুলো থাকে না আমারই তিনটার থাকে না। হ্যাঁ, জন্য সো অনেক কারণ এনপিএন এর জন্য আপনার 3টার ভোল্টেজ যেটা, পিএনপির জন্য কিন্তু ভোল্টেজ অন্যরকম। ঠিক আছে? সো আপনার ভোল্টেজের কনফিগারেশনটা আপনার চেঞ্জ হবে যখনই আপনার ট্রানজিস্টরের টাইপ চেঞ্জ হবে। সো আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা ইন্টারনেট থেকে এই সবগুলো রিজিয়নের মানে কি ধরনের ভোল্টেজ দিতে হয় সেটা আপনারা দেখে রাখবেন। তবে আজকে আমরা যে কনফিগারেশনটা পড়বো সেটা হলো গিয়ে একটা কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশনে আমরা আমাদের ডায়োডকে আজকে অ্যাক্টিভ রিজিয়নে রেখে আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স বের করার চেষ্টা করব, যেটার জন্য আমাদের যে সার্কিটের কনফিগারেশনটা হবে, সার্কিটের কনফিগারেশনটা দেখতে এরকম। সেখানে সিম্পলি আমাদের এখানে একটি এনপিএন ট্রানজিস্টর আছে, এই যে কালেক্টর, বেস, ইমিটার। তো আমরা বেসের মধ্যে জেনারেলি ইনপুট দিই, আপনারা জানেন যে বেসের মধ্যে আমরা ইনপুট দিই, এবং যখন আমরা এই বেসের মধ্যে ইনপুট দিই তখন আমাদের এখানে একটা বায়াসিং ভোল্টেজও কিন্তু দেওয়া লাগে। কালেক্টর এবং ইমিটারের মধ্যে আমাদের একটা বায়াসিং ভোল্টেজ দেওয়া লাগে। সো এই দুইটা ভোল্টেজের কম্বিনেশন ডিটারমাইন করে যে আমার এই পুরো ডায়োডটা কোন রিজিয়নে কাজ করতেছে। তবে আজকে আমরা যেটা করব, আজকে আমরা এখানে এসি ভোল্টেজ ইউজ করব না, আজকে আমরা এখানে ডিসি ভোল্টেজ ইউজ করব, যেহেতু আমরা ডিসি ক্যারেক্টারিস্টিক্স বের করব। তারপরে আমরা এখান থেকে এরকম একটা কার্ভ বানার চেষ্টা করব। এখানে দেখেন কার্ভটা কি, এখানে হলো কি এক্স অ্যাক্সিসে ভিসিই মানে এই বায়াসিং ভোল্টেজ, যেটা সি আর ই এর মধ্যে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি, এই ভোল্টেজটার সাপেক্ষে আমরা এই কালেক্টর এবং ইমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা মাপার চেষ্টা করব। সো এই কারেন্টটা মাপার জন্য আমরা এখানে কি করব, এখানে সিম্পলি একটা রেজিস্ট্যান্স বসাইছে। এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজ একটা মেজার করি এবং ওই ভোল্টেজটাকে যদি এই রেজিস্ট্যান্সটা দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা কালেক্টর দিয়ে যে কারেন্টটা পাস করতেছে সেই কারেন্টটার মান আমরা বের করতে পারবো। তারপরে আমরা ভোল্টেজ আর কারেন্টের যখন গ্রাফ একটা বসাবো তখন আমরা এরকম সুন্দর গ্রাফ দেখতে পারবো। সো আমরা আজকে ফার্স্ট এটা থেকে মসফেটটাতে পড়ে যাই, আগে এখান থেকে শুরু করি। তো এটা করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে সেটার জন্য আমাদের একটা ফার্স্ট এনপিএন ট্রানজিস্টর নিছে এখানে একটা, সেটার মডেল হলো গিয়ে 2N 4টা 2 রেজিস্টর নিছে। আমি বুঝলাম না কোনো একটা কারণে যে ম্যানুয়ালটার মধ্যে কালেক্টরের সঙ্গে রেজিস্ট্যান্সটা দেওয়া নেই, দেখছেন? কিন্তু আগে কিন্তু আমি যতদূর জানি মানে আমরা যখন এক্সপেরিমেন্ট করছিলাম আমার সবসময় মনে আছে যে কালেক্টরের সঙ্গে আমরা সবসময় এখানে একটা রেজিস্ট্যান্স লাগাই, এটা একটা কমন প্র্যাকটিস। কিন্তু আমি জানি না এখানে কোনো একটা ভুলের কারণে হয়তো এখানে রেজিস্ট্যান্সটা বাদ পড়ে গেছে। সো আমরা এক্সপেরিমেন্টের রেজিস্ট্যান্সটা বসাই করব। ঠিক আছে? এই ল্যাব রিপোর্টটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি, কারণ এখানে কারেন্ট সোর্স ইউজ করছে। আমরা তো কারেন্ট সোর্স ইউজ করবো না, আমরা ভোল্টেজ সোর্স ইউজ করবো। আবার এখানে ডিসক্রিপশনের মধ্যে লেখছেও যে এখানে কারেন্ট সোর্স ইউজ না করে ভোল্টেজ সোর্স ইউজ করতে। তো কারেন্ট সোর্স ইউজ না করে যদি ভোল্টেজ সোর্স ইউজ করতেই হয় তাহলে এখানে কারেন্ট সোর্স আকার কি দরকার ছিল? আমি জানি না এটা কেন করছে, কি করছে, আমরা নিজেদের মতনই করি। তো ফার্স্টে আমরা এই ট্রানজিস্টরটা চুজ করি 2N 4টা 2। সো আমরা প্রোটিয়াসে চলে যাই। আজকে কোনো একটা কারণে আমার প্রোটিয়াস ডিস্টার্ব করতেছে, বারবার হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সো ওইটা হওয়ার আগেই আমরা করি 2N 4টা 2। যেখানে চলে আসছে যে প্রথম যেটা সিলিকন এনপিএন লো পাওয়ার হাই ফ্রিকোয়েন্সি বাইপোলার ট্রানজিস্টর। তো এটা আমরা নিলাম, নিয়ে এখানে বসাইলাম। তারপরে আমরা এটার সঙ্গে দুই সাইডে দুটা ব্যাটারি লাগাইতে পারি, সেল লাগাইতে পারি, যেটা ইচ্ছা। আমি মনে করেন ব্যাটারি নিলাম। কেউ কি আমাকে বলতে পারবেন যে মসফেট বিজিটিটাকে যদি আমার অ্যাক্টিভ রিজিয়নে রাখতে হয় তাহলে বেসে কি ভোল্টেজ দিব, কালেক্টরে কি ভোল্টেজ দিব, আর ইমিটারে কি ভোল্টেজ দিব? তো বেশি ফরওয়ার্ড দিতে হবে। বেস হলে গিয়ে এনপিএন এর বেস হলে গিয়ে পি, তাই না? তার মানে বেসের সঙ্গে পজিটিভটা লাগাইতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে ইমিটার আর কালেক্টরে রিভার্স দিতে হবে। দুইটাতেই রিভার্স দিতে হবে? স্যার আসলে বেজ ইমিটারে ফরওয়ার্ড আর বেস কালেক্টরে রিভার্স, এক্স্যাক্টলি, এরকম করেই। থ্যাংক ইউ, আপনার তো অনেক কিছু মনে আছে। বেস ইমিটারে হলে গিয়ে ফরওয়ার্ড আর কালেক্টর বেসে হলে গিয়ে রিভার্স। এই কনফিগারেশনে যদি আমরা কানেক্ট করি তখন আমরা এটাকে বলি যে আমার বিজিটিটা অ্যাক্টিভ রিজিয়নে আছে। Active আর কাট অফ রিজিয়নে কি করতে হয়? cut off, কাট অফে দুইটা কি ইসে রাখতে হয়, রিভার্স দুইটাই বাড়ায় রিভার্সে, দিতে হয়, দুইটাতেই Reverse। রিভার্সে রাখতে হয়। তখন ওটাকে বলি আমরা কাট অফ। আর স্যাচুরেশন দুটোই ফরওয়ার্ড। দুইটাই ফরওয়ার্ড। থ্যাংক ইউ। দুইটাই অন। হ্যাঁ দুইটাই অন।
সো আমরা এখানে অ্যাক্টিভ রিজনে রাখলাম আমাদের ডায়োডটাকে। কিভাবে অ্যাক্টিভ রিজনে রাখলাম চলেন আমরা দেখি। তো এটা হলো কি আমাদের বেস, এটা হলো কি আমাদের ইমিটার, নিচেরটা উপরেরটা হলো কি কালেক্টর। তো আমাদের বেসটা আমরা জানি পি টাইপের, সো আমাদের এটাকে যদি ফরওয়ার্ডে রাখতে হয় পি এর সঙ্গে পজিটিভ লাগাইতে হবে। সো পি এর সঙ্গে আমাদের পজিটিভের কানেকশন আছে, এবং আমাদের যে কালেক্টরটা আছে সেটা হলো কি এন টাইপ। সো এটাকে আমাদের নেগেটিভ বা মানে বেসের থেকে লোয়ার পটেনশিয়ালে রাখতে হবে। সো এটা হলো কি গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, এটা নেগেটিভের সঙ্গে কানেক্টেড আছে, সো এটা বেসের থেকে লোয়ার ভোল্টেজ পয়েন্টে আছে। সো এই জন্য এই পুরা ডায়োডটা, এই ডায়োডটা এখান থেকে এখানে যে ডায়োডটা, এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে আছে। ওয়ারএস আমার কালেক্টর হলো গিয়ে এন টাইপ, এখানে আমার ভোল্টেজ বেসের থেকে হইতে হবে বেশি যদি এটাকে আমার রিভার্সে রাখতে হয়। তাহলে এখানে এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা এখন আপাতত এটা দুটো সমান 9 ভোল্ট, যেহেতু আমি চেঞ্জ করিনি, কিন্তু এটার ভোল্টেজটা আমার বেসের থেকে বেশি হইতে হবে। তার তখন এই জিনিস এইখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডটা তখন এটা রিভার্স বায়াসে চলে যাবে। তাহলে এটার ভোল্টেজ আমি কমাই দিই, এটার ভোল্টেজ আমি কমাই দিয়ে মনে করেন রাখলাম হলো কি 0.1 ভোল্ট। তো 0.1 ভোল্ট যদি রাখি তাহলে কালেক্টরের ভোল্টেজ আমার বেসের থেকে বেশি হয়ে গেল। বেশি যদি হয়ে যায় তাহলে এই ডায়োডটা আমার রিভার্স বায়াসে থাকবে। এটার ভোল্টেজটা আমি সুবিধার জন্য 5 ভোল্ট করে দিলাম, 5 ভোল্ট করে দিলাম। আর এখানে আমি যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি এটাকে আমি 1 কিলো রেজিস্ট্যান্স রাখলাম একটা। সো আমি এখানে দুইটা কাজ করতে পারি, আমি এখানে একটা অ্যামিটার বসাইতে পারি বা এটার অ্যাক্রসে একটা ভোল্ট মিটার বসাইতে পারি। আমি এটার অ্যাক্রসে ভোল্ট মিটার বসাই, কারণ যেহেতু ল্যাবে আমরা সবসময় ভোল্ট মিটার দিই, হিসাব নিকাশ করি। সো আমরা এখানে সিম্পলি একটা ভোল্ট মিটার বসাই দিই। সো এটার অ্যাক্রসে আমরা কনস্ট্যান্টলি ভোল্টেজটা মনিটর করব। এখন আমি যদি এটা অন করি, আপনাদের কি মনে হয় ভোল্ট মিটার কি শো করবে? কি মনে হয়? কারো কোনো আইডিয়া আছে? ভোল্ট মিটার তো কিছু দেখাবেই তো, বাট কেন কিছু দেখাবে না? দেখাবে স্যার, সেটাই বলতেছি। দেখাবে? আচ্ছা ঠিক আছে, চলুন রান করে দেখি কত দেখায়। 5 ভোল্ট আর এখানে 0.1 ভোল্ট, জিরো। রেজিস্ট্যান্স আর আমি আর দেখি আরো ছোট ভোল্টেজ নাকি, মাইক্রো ভোল্টে নিয়ে যাই। 0.01 মাইক্রো ভোল্ট। কিছু তো দেখা যাচ্ছে না, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না, কালেক্টর দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না। কারণ আমার যেটা মনে হয় যে এখানে ডায়োডটা অ্যাক্টিভিটি হয় না, 0.1 ভোল্টে ডায়োডটা অ্যাক্টিভিটি হওয়ার কথা না। আমি যদি 0.5 ভোল্ট দিই তখন দেখি কি হয়। ভোল্টে হচ্ছে না, মিলি ভোল্টে দিয়ে দেখি। দেখছেন এখন আসতেছে 2.65 মিলি ভোল্ট। কারণ আমার এখানে তো ডায়োডটাকে অ্যাক্টিভেট করা লাগবে। এখানে যে পিএন জাংশনটা আছে, আমি যদি এখানে 0.1 ভোল্ট দিই, এখানকার পিএন জাংশনটা তো বায়াস দিছি আমি, ঠিক আছে, মানে অ্যাক্টিভ রিজনে যে বায়াসটা দেওয়ার কথা ছিল সেই বায়াসটা দিছি ঠিক আছে, কিন্তু বায়াসটা ইনাফ না ডায়োডটাকে অন করার জন্য। কারণ সিলিকনের তো একটা নির্দিষ্ট ব্যান্ড গ্যাপ আছে, ব্যান্ড গ্যাপটা তো আমাদেরকে পার করতে হবে, তারপরেই না কারেন্ট পাস করবে। সিমিলারলি আমি যদি এখানে 0.5 ভোল্টের থেকে আরেকটু বাড়াই দিই, আমি যদি এখানে 1 ভোল্ট দিই মনে করেন, এখানে ভোল্টে নিয়েছি, তার মানে এখানে দেখেন ফলাফলটা কি হইতেছে, যে এই সাইডে যে আমি 5 ভোল্টটা যেটা দিচ্ছি, এই 5 ভোল্টের পুরাটাই কিন্তু আমার ড্রপ হইতেছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। দেখছেন এখানে আমি দিছি হলে কি 5 ভোল্ট, কিন্তু এখানে আমি পাচ্ছি হলে কি 4.84 ভোল্ট। তার মানে এই ব্যাটারিটার কারণে যেই কারেন্টটা এই লুপ দিয়ে পাস করতেছে, পুরাটা কারেন্টই কিন্তু এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাস করতেছে। আর কোথাও কোনো মানে সিরিজে যা আছে আর কোথাও তেমন একটা ড্রপ হইতেছে না, বেশিরভাগ কারেন্টই মানে পুরো ড্রপটাই হইতেছে হলে কি আপনার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তার মানে এইটা পুরোপুরি এখন একটা অন স্টেটে আছে, এবং এই টোটাল ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স এখন খুবই কম। সো টোটাল ভোল্টেজটাই ড্রপ হচ্ছে হলে গিয়ে আমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সবাই কি বুঝতে পারছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে?
সো আমাদের এখন কাজটা কি, মানে এই কনফিগারেশনটা আমরা টেস্ট করলাম, আমাদের ল্যাব রিপোর্টে এখন কি করতে হবে আসলে। সো ল্যাব রিপোর্টের ইটা এখানে দেওয়া আছে, দেখবেন যে আপনারা নিচে যদি যান তো এখানে আমাদেরকে এই দুইটা দুইটা প্লট, দুইটা টেবিল ফার্স্টে কমপ্লিট করে এখান থেকে কার্ভ করতে হবে, প্লট আঁকতে হবে, ঠিক আছে। সো দেখেন টেবিলে কি বলছে, টেবিলে বলছে পিস পাইস চলে গেছে, টেবিলে আপনাকে বলছে যে ভিবিই মানে আপনি বেসে যে ইনপুট ভোল্টেজটা দিতেছেন এই ইনপুট ভোল্টেজটা 0 থেকে 0.8 পর্যন্ত ভ্যারি করবেন। করার পরে ভিসি 5 ভোল্টের জন্য আপনি বিভিন্ন আইবির মান নেবেন, বেসের কারেন্টের মান নেবেন, তারপর ভিসিটা চেঞ্জ করবেন, 5 থেকে 10 নেবেন, আবারও সেম এই প্রত্যেকটার জন্য আপনি আইবি মাপবেন, আবার এটা বের করবেন, প্রত্যেকটার জন্য আইবি মাপবেন। এখন এটার একটা সহজ উপায় কি, সহজ উপায় আমি আপনাদেরকে এখন একটা বলে দিতে পারি, সেটা হলো কি আপনি ভিসি 5 ভোল্ট রাখবেন, মানে কালেক্টর আর ইমিটারের মধ্যে 5 ভোল্ট আপনি দিলেন, খুবই ভালো কথা, কিন্তু এই ভিবিইটা বারবার পরিবর্তন করবেন না। এই যে ভিবিই যেটা, এই ভিবিইটা বারবার পরিবর্তন করবেন না, না করে করবেন কি এটা আপনি সুইপ করবেন, ডিসি সুইপ করবেন। মনে আছে আমরা যে প্রথম এক্সপেরিমেন্টে ডিসি সুইপ করছিলাম, সিম্পলি আপনারা এখানে করবেন কি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাই, এই ভোল্টেজ সোর্স না, জেনারেটরে গিয়ে ওই যে ডিসি ভোল্টেজ যে প্রোব অ্যাড করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, প্রোব অ্যাড করবেন, প্রোব অ্যাড করে ওটার ভোল্টেজকে বলবেন এক্স, বলার পরে ওটার ভোল্টেজকে আপনি 0 থেকে 0.1 করে ইনক্রিমেন্ট করবেন 0.8 পর্যন্ত। ইনক্রিমেন্ট করলে কি হবে, আপনি যবিমাত্র সুইপে রান দিবেন ও 5 ভোল্টের জন্য এই সবগুলোর ভ্যালু আপনাকে নিয়ে দিবে, আবার এটার জন্য এই সবগুলো ভ্যালু নিয়ে দিবে, এটার জন্য সবগুলো ভ্যালু নিয়ে নেবে। তো আপনাকে এরকম 9 বার চেঞ্জ করতে হবে না, চেঞ্জ না করে আপনি জাস্ট একটা ক্লিক করে এই 9টা ভ্যালু কিন্তু পেয়ে নিতে পারেন। এবার এটা কি সবাই বুঝতে স্যার পারছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে? স্যার ভিসিই ওখানেও সুইপ করা যাবে তো মনে হয়, দুটো সুইপ করা যাবে না 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 ওটা করার দরকার জেনারেটর নেই তো, ওটা করলে আপনার কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ আপনি দুইটা সুইপ একসাথে করতে পারবেন না, তো যে কোনো একটা প্যারামিটার আপনি চেঞ্জ করতে পারবেন এট এ টাইম, বুঝতে পারছেন? সো এইটা তো মাত্র 4 বার চেঞ্জ করতে হবে আপনাকে, কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে 9 বার। হ্যাঁ হ্যাঁ সো এটাকে আপনি ফিক্সড রাখেন, এটাকে আর সুইপ করার দরকার নেই। 5 ভোল্টের জন্য 9টা নিলেন, 10 ভোল্টের জন্য 9টা নিলেন, মানে আপনাকে 4 বার জাস্ট প্লে ক্লিক করতে হবে। 5 বার ভ্যালু চেঞ্জ করবেন, 4 বার ভ্যালু চেঞ্জ করবেন, 4 বার প্লে ক্লিক করবেন, ব্যাস আপনার সবগুলোর ভ্যালু চলে আসবে। তা আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে যদি এইভাবে করেন আপনারা। সিমিলারলি আপনাদের সেকেন্ড যে টেবিলটা, সেকেন্ড টেবিলে কি করতে হবে, ভিবিইর জায়গায় এখন ভিসিইকে আপনার 0 থেকে কত পর্যন্ত 20 পর্যন্ত চেঞ্জ করতে হবে, সেটার জন্য আপনার আইসি মাপতে হবে, বিভিন্ন আইবির জন্য আইসি মাপতে হবে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। একটু কঠিন মনে হইতেছে? স্যার এটা কঠিন বলতে কি অনেকগুলো কাজ তো, মানে অনেকগুলো অনেকবার কাজ, হ্যাঁ। যদি সুইপ যদি না করা হয় তাহলে তো অনেক মানে সময় লাগবে। আর অনেক সময় লাগবে, তা হ্যাঁ। এখন গ্রাফ কি আঁকাতে হবে? হ্যাঁ, যে গ্রাফ আঁকাতে মানে হবে। গ্রাফ কিভাবে আঁকবেন? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এ কিভাবে? গ্রাফটা আঁকবেন সবসময় মনে রাখবেন। আমরা যখন আইভি ক্যারেক্টারিস্টিক্স এ গ্রাফ আঁকি, সবসময় আইটা থাকে হলে কি ওয়াই এক্সিসে, উপরে আর ভিটা থাকে হলে কি axis এ, এক্স এক্সিস। এই জন্য কিন্তু এটার নাম হলে গিয়ে আই ভি, কারণ আইটা আগে আসতেছে এরপরে হলে গিয়ে ভি। সো ওইভাবে আপনারা এই আইবি IB ভার্সেস ভিবিই আঁকবেন একবার, আর আইসি ভার্সেস ভিসিই আঁকবেন একবার। এখন এই গ্রাফটা আপনি কিভাবে আঁকবেন? আপনার তো হাতে আঁকার কোনো দরকার নেই। আপনি করবেন কি, মাইক্রোসফট এক্সেলে যাবেন বা মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, ওখানে গিয়ে এই ডাটাগুলো প্লট করবেন, প্লট করলে ও সুন্দর আপনাকে গ্রাফ দিয়ে দিবে, গ্রাফ দিয়ে দেবো। বুঝছেন? এবং একটা মজার ব্যাপার কি, সেটা হলে গিয়ে আপনার এখানে টোটাল প্লট হবে কিন্তু 4টা, মানে এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে হলে গিয়ে একটা আই একটা ভি, কিন্তু গ্রাফ হবে কিন্তু টোটাল একটা গ্রাফ হবে দেখতে এরকম, একটা গ্রাফ দেখতে হবে এরকম, সরি প্লটগুলো আর কি, বুঝতে পারছেন? মানে এই 4টার জন্য 4টা যেহেতু কারেন্টের ভ্যালু, সো আপনি যদি 4 বার বসান তাহলে এরকম 4টা ডিফারেন্টই পাবেন একটা ফিগারের জন্য। সিমিলারলি আপনি 2 এর জন্য কিন্তু 1 এর অধিক সংখ্যক প্লট পাবেন, বুঝতে পারছেন? কারণ এখানে টোটাল কারেন্টের মান তো 4টা, 1টা 2টা 3টা 4টা। সো আপনি যদি 4 বার প্লট করেন তখন 4টা ডিফারেন্ট লাইন পাবেন। স্যার ডিফারেন্ট লাইন গুলো তো স্যার ভোল্টেজের পাবো নাকি আই পাবেন তো, আপনি মেজার তো করতেছেন আই, ও মানে এই বুঝতে ভোল্টেজটার পারছি, জন্য বুঝতে আপনি আইটা মেজার করতেছেন। তাহলে কি করবেন, বেসের মধ্যে আপনারা একটা এমিটার লাগাই দিবেন, বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। এই যে এখানে দেখেন, এখানে বেসের মধ্যে আপনারা একটা এমিটার লাগাই দিবেন, তাইলে তো এখান দিয়ে যে কারেন্টটা যাইতেছে সেই কারেন্টটা আপনি মেজার করতে পারবেন, তাই না?
এটার নামই হলো কি আইবি। আর যখন আপনাদেরকে আইসি মাপতে বলছে তখন আপনি কি করবেন, আইসি মাপার জন্য আপনি যেখানে যে রেজিস্টরটা লাগাইছেন এটার সঙ্গে যে ভোল্ট মিটারটা লাগানো আছে ওইটার থেকেও নিতে পারেন, অথবা এখানে একটা এমিটার লাগাই দিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। আমি দুইটার কোনোটাতে আমার কোনো প্রবলেম নেই। এখন আমার কোশ্চেন হলো কি, আপনারা যদি সব বুঝেই থাকেন আমাকে একটু বলেন যে এখানে যে বলছে আইবি সমান সমান 0 মাইক্রো এম্পিয়ার, আইবি সমান সমান 20 মাইক্রো এম্পিয়ার, আইবি সমান সমান 40 মাইক্রো এম্পিয়ার, এই জিনিসটা আপনারা কন্ট্রোল করবেন কেমন? লাগাইছেন তো ভোল্টেজ সোর্স, কারেন্টটা কন্ট্রোল করবেন কিভাবে? কেউ কি আমাকে এটা একটু বলতে পারবেন? স্যার আরেকবার একটু প্রশ্নটা বলেন। মানে আমার কোশ্চেন হলো কি, আমরা তো ইনপুটে লাগাইছি হলো কি ভোল্টেজ সোর্স, তাই না? এই জায়গায় তো আমরা ভোল্টেজ সোর্স লাগাইলাম একটু আগে যখন প্রোটিয়াসে করলাম আমরা, কিন্তু এখানে তো কন্ট্রোল প্যারামিটার যেটা দিছে, প্যারামিটারটা দিছে কারেন্ট। আইবি সমান সমান 0 মাইক্রো এম্পিয়ারের জন্য রেজাল্ট নিতে বলছে আইসির, আইবি সমান সমান 20 মাইক্রো এম্পিয়ার নিতে বলছে। আপনি ইনপুট কারেন্টটা সিলেক্ট করবেন কিভাবে প্রোটিয়াসে? ইনপুট কারেন্টটা ঠিক করবেন কিভাবে? আমার কথাটা কি বুঝতে পারছেন? তখন আপনারা কি করবেন, এখানে আপনি একটা রেজিস্টর লাগাবেন। আমি শেয়ার ইনটা চেঞ্জ করি। আর এই জন্য মানে কারেন্ট সোর্স ব্যবহার করছিল। এই জন্যই কারেন্ট সোর্স ব্যবহার করছি, কিন্তু আমাদের তো রিয়েল লাইফে তো কোনো কারেন্ট সোর্স নাই। আমরা কি রিয়েল লাইফে কখনো কারেন্ট জি সোর্স স্যার। দেখি না তো। তবে কারেন্ট সোর্স তৈরি করা যায়, প্রোটিয়াসে কারেন্ট সোর্স তৈরি করা যায়। তো হ্যাঁ, ওইটা না না, আমাদের উনি এখন, সহজে করার জন্য ওইখানে হ্যাঁ কারেন্ট সোর্স ব্যবহার করে ফেলছে। হ্যাঁ আপনার কথা তো ঠিক, এখানে সেল আপনার বা কথা ব্যাটারি ঠিক। ব্যবহার করতে হবে। কিন্তু এখানে সমস্যা কি, মানে আমাদের রিয়েল লাইফে তো আমরা কোনো কারেন্ট সোর্স দেখি না, সো ওইটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বুঝি না এটা কেমনে করতে হবে। কারণ ল্যাব ম্যানুয়াল হবে এরকম যে ল্যাব ম্যানুয়ালটা আপনার হাতে থাকলেই আপনি ওটা দেখে দেখে ল্যাবটা করতে পারবেন। এই জন্যই তো এটার নাম ল্যাব ম্যানুয়াল, তাই না? এখন এটারে যদি আপনার বুঝতে হয় বা এটার তার উপরে মানে যদি স্যার আরো আমাদের কাজ করতে ড্রপ হয়, করে করে কারেন্টটা করতে হবে, এক্স্যাক্টলি এটাই আমি বলতে ভোল্টেজ ড্রপ চাইতেছিলাম করে যে করে। এখানে আমরা একটা লাগাবো, ভোল্টমিটার লাগাবো। ভোল্টমিটার লাগিয়ে আমরা এখানে হিসাব করে করে তারপরে বলবো যে কত হইলে আমার ওই মাইক্রো এম্পিয়ারটা হচ্ছে। বুঝতে পারছেন? মানে আমরা এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে করে যখনই আমাদের ওই ডিজায়ার্ড যেই এম্পিয়ারটাতে পৌঁছেছে, আইবি মনে করেন 20 মাইক্রো এম্পিয়ার, সো আমরা এটা এখন যদি রান করি, এই অবস্থায় যদি আমরা রান করি, সরি আমি মনে হয় ভুল মিটার নিচ্ছি, একটু দাঁড়ান। এসি ভোল্ট মিটার নিচ্ছি, লাগবে ডিসি ভোল্ট মিটার। সো আমি এখানে ভোল্ট মিটারটা বসাইলাম, এখানে কত মাইক্রো ভোল্ট দিই, রান করি। তাহলে এখানে দেখেন আসছে হলে গিয়ে 0.01 মাইক্রো ভোল্ট। আমি এখানে ভোল্টেজটাকে আরেকটু বাড়াই, এখানে ভোল্টেজ খুবই কম, ভোল্টেজ মনে করেন দিলাম হলে কি 0.7 ভোল্ট। ওকে, আর এখানে রেজিস্ট্যান্সটা একটু কমাই দিই, কারণ রেজিস্ট্যান্স যত বাড়াবো তত কারেন্ট কমে যাবে আমার। আমি রেজিস্ট্যান্সটা মনে করেন এখানে 100 ওহম রাখলাম ফার্স্টে, রেখে আমি এখন রান করলাম। অনেক হবে, অনেক বেশি হয়ে গেছে। তাহলে আমি এখানে রেজিস্ট্যান্সটা বাড়াই এখন, তাহলে 1 কিলো রাখি, এটা ভোল্টই করে দিই। এখনো অনেক, আরো বাড়াইতে হবে, 100 কিলো দিই, 10 কিলো দিই ফার্স্টে। 10 কিলো তো স্যার প্রথমে ট্রাই করছিলেন। 100 কিলো দিব, 100 কিলো দিই। দেন স্যার, ট্রাই করতে সমস্যা কি? ম্যাক্সিমাম না আসতেছে হয় না, ম্যাক্সিমাম চলে আসতেছে তো। ও বোকামি করতেছি না আমি, তো এটা মাইক্রো ভোল্ট আসতেছে আমার, এখান থেকে তো এম্পিয়ার বের করতে হবে, হিসাব করতে ভোল্টে হবে। দেন স্যার এটা। হিসাব করার দরকার নেই, আমি এখানে একটা অ্যামিটার বসাই দিই, এটা সবচেয়ে ভালো হবে অ্যামিটার বসাই দিলে। এত হিসাব করার কি দরকার, এখানে একটা ডিসি অ্যামিটার বসাই দিই। এই যে 15 মাইক্রো অ্যাম্প আসছে, দেখছেন? এখন স্যার আমাদের যেটা লাগবে ওইটা হ্যাঁ, খালি জাস্ট রেজিস্টারের চলেন মান দেখি চেঞ্জ করতে করে পারি করে নাকি। ওইটা ধরেন দিবেন। আমাদের লাগবে হলো কি 20 মাইক্রো অ্যাম্প, ঠিক আছে? তাহলে এখন 20 মাইক্রো তাহলে অ্যাম্প পাওয়ার জন্য আমাদের কত করতে হবে বলেন? রেজিস্টারের মান বাড়াই দিতে হবে।
না, রেজিস্ট্যান্স মান কমায় দিতে হবে। আমার তো কমায় বেশি দিতে হবে মাইক্রোঅ্যাম্প দরকার। কমায় দিতে হবে এম্পিয়ার বেশি তাহলে আসবে ধরুন কত দিলাম? 800 না, আরো কমাইতে হবে। 500 500 দিন। দিই দেখি। এই তো আরো কাছাকাছি কম দিতে আসতেছে, হবে আরো কম নিতে হবে। 400 দিই, প্রায় কাছাকাছি চলে আসছে। 450 দিয়ে দেখি। ওহ সরি, কি ব্যাপার? ও সরি, 350 দিতে 350 হবে। দিতে 350 350 দিতে হবে। 350 দিতে হবে। এই তো অলমোস্ট 20-এর কাছাকাছি। এখন যদি একটু ফাইন টিউন করেন তাহলে দেখবেন যে এখানে সুন্দর 20 মাইক্রোঅ্যাম্পিয়ার আমরা কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে? জি স্যার তারপরে আমরা এটার জন্য যে ক্যারেক্টারিস্টিক, এটা খুবই সহজ, একটু মাথা খাটাইলে কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে? মানে প্রোটিয়াসে কাজ করাটা আমি দেখলাম যে ল্যাবে কাজ করার থেকে আসলে অনেক 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 বেশি ইজি। ল্যাবে মাথা নষ্ট হয়ে যেত এই একটা এক্সপেরিমেন্ট কমপ্লিট করতে। প্রোটিয়াসে করাটা অনেক সহজ। সো আপনারা এই ক্যারেক্টারিস্টিক্সটা বের করবেন এবং আপনারা প্লট করবেন। প্লট করার পরে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এই ডায়োডটা কখন যে আপনার স্যাচুরেটেড হয়ে যেতেছে। মানে আপনি অনেক হাই ভোল্টেজ দিতেছেন ঠিকই, কিন্তু হয়তোবা ওই পরিমাণ কারেন্ট সাস্টেইন করতে পারতেছে না। এরকম সমস্যা হইতে পারে। সো আমরা ওই জিনিসটাই অবজার্ভ করব এখানে। তো এক্সপেরিমেন্ট আমরা করব। এটা করার পরে আপনারা যেটা করবেন নেক্সট এক্সপেরিমেন্ট, সেটা হলো কি মসফেট দিয়ে, মানে একই জিনিসই করবেন কিন্তু ট্রানজিস্টরের জায়গায় মসফেট ইউজ করব আমরা। সো মসফেটের ব্যাপারটা কি, মসফেটের ব্যাপারটা একটু দেখে আসি। আপনারা নিশ্চয়ই জানেন যে মসফেট কিভাবে কাজ করে। আপনাদের ইলেকট্রনিক্স ওয়ানে ছিল মসফেট? মসফেট কথাটার অর্থ কি জানেন? এমওএস মানে কি? মনে নাই তো স্যার মনে নেই? মসফেটে আমার এমও মানে মনে আছে মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ডিভাইস। সেমিকন্ডাক্টর, হ্যাঁ। এই জিনিসটাকে মেটাল অক্সাইড কেন বলা হয় এফইটিকে? কেউ বলতে পারবেন কেন মেটাল অক্সাইড বলা হয়? কারণ জেনারেলি ট্রানজিস্টরের মধ্যে অক্সাইড কোথার থেকে আসলো? এখানে তো আইদার থাকবে সিলিকন, ডোপেন্ট, দ্যাটস ইট, আর তো কিছু থাকার কথা না। এখানে মেটাল অক্সাইডটা কোথায় থেকে আসতেছে? কোন জায়গায় মেটাল অক্সাইড থাকে? আপনারা কি কি কখনো ভুলে ওয়েফার গেছি। দেখছেন? সিলিকনের ওয়েফার কোনো কোর্সে বা অন্য কোথাও? না 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 আমরা মনে হয় গত ক্লাসে এই ওপেন পড়ার সময় দেখছিলাম একটু করে, তাই না? ভুলে গেছেন? কি যে এর সিলিকন ওয়েফার দেখতে থাকে এরকম। যে কোনো ফেব্রিকেশন ফ্যাসিলিটিতে আপনি যদি কাজ করেন ওখানে দেখবেন যে সিলিকন ওয়েফার দেখতে এরকম, একদম মিররের মতো পলিশড, এরকম গোল, একটা পাতলা ইসের মতো, আয়নার মতো। এটাই হলো কি সিলিকনের ওয়েফার। এটাকে সিলিকনের ওয়েফার কেন বলা হয়? এখানে যতগুলো সিলিকন আছে সবগুলো সিলিকন ক্রিস্টাল এক ওরিয়েন্টেশনে কাটা হয়েছে। আপনারা যদি ওই যে ফিজিক্স পড়ে থাকেন বা এসএসডি যদি পড়ে থাকেন দেখে জানবেন যে একই মিলার ইন্ডেক্স এ কাটা হয়েছে আর কি, মানে একই ওরিয়েন্টেশনে কাটা হয়েছে পুরো জিনিসটাকে। এটা ফার্স্টে দেখতে এরকম সিলিন্ডারের মতো থাকে। সিলিকন যখন বালু থেকে গলায় তৈরি করা হয়, সিলিকনের ওয়েফার তৈরি করার জন্য প্রিপেয়ার করা হয়, এরকম সিলিন্ডারের মতো হয় তখন। তারপর এটাকে পাতলা করে করে কাটা হয়, কাটটা হলে এরকম হয়। তো এখানে মজার ব্যাপারটা কি যে সিলিকন ওয়েফারটাকে আপনি যখনই কেটে ফেলেন, একবার কেটে যখনই বাতাসের সংস্পর্শে আনেন, মানে ফার্নেস বা অন্য কোথা থেকে বাইরে নিয়ে আসেন, সাথে সাথে কিন্তু এটার উপরে খুবই পাতলা একটা সিলিকন অক্সাইডের লেয়ার পড়ে একদম ইনস্ট্যান্টলি অক্সিডেশনের কারণে। যে কোনো ওয়েফারই আপনি যদি বের করেন, কোনো একটা বক্স থেকে যদি বের করেন বা মনে করেন ক্লিন রুম থেকে যদি বের করেন বা অন্য কোথাও নেন, এটার উপর পাতলা একটা অক্সিডেশনের লেয়ার পড়ে, সিলিকন অক্সাইডের লেয়ার পড়ে। তো এই যে মেটাল অক্সাইড যে ইটা আছে না, এই আমরা যে মসফেট যেটা নিয়ে পড়ালেখা করতেছি, সেই মসফেটের মধ্যেও কিন্তু এই সিলিকনের অক্সাইডের লেয়ারটা যেটা, এই লেয়ারটাকেই কিন্তু কাজে লাগানো হয়। এই যে আপনি যদি মসফেটের যদি কনফিগারেশনটা দেখেন, এখানে দেখবেন যে আমার এটা হলে গিয়ে সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা মানে হলে গিয়ে ওয়েফারটা। একটু আগে আমি আপনাদেরকে যে ওয়েফারটা দেখাইলাম না, ওই ওয়েফারকেই আপনার বলা হয় হলে গিয়ে সাবস্ট্রেট, মানে যেটার উপরে আপনি কাজ করবেন ওই জিনিসটাকে বলা হয় হলে গিয়ে সাবস্ট্রেট। তো আপনার ওই মনে করেন একটা সিলিকনের ওয়েফার আছে, সেটা পি টাইপ হইতে পারে, এন টাইপ হইতে পারে, একটা সাবস্ট্রেট আছে। এই সাবস্ট্রেটের উপরে কিন্তু পাতলা একটা অক্সিডেশনের লেয়ার আছে, সিলিকন অক্সাইডের লেয়ার আছে। এই সিলিকনের অক্সাইডের লেয়ারটাকে ইউজ করি এই ট্রানজিস্টরটাকে
বানানো হয়। কিভাবে বানানো হয়? এই পি টাইপ বা এন টাইপের যে সাবস্ট্রেট আছে এটার মধ্যে ছোট, ছোট ২ টা কুয়া করা হয়। এই কুয়ার মধ্যে আপনার ডোপিং করা হয়। এই ডোপিংটা কিভাবে করা হয়? এখানে কিন্তু মানে গর্ত করা হয় না। এরকম গর্ত করা হয় না। মানে গর্ত করে এটার ভিতরে কিছু ঢুকানো হয় না। এই টাইপের কিছু করা হয় না। এই ওয়েফারটাকে জাস্ট আপনি যদি একটা আয়ন ইমপ্ল্যান্টেশন চেম্বার আছে, মেশিন আছে অনেক বড় একটা। ওটার ভিতরে যদি আপনি ওয়েফারটাকে রাখেন, ওখানে অনেক হাই ভেলোসিটিতে ডোপেন্ট যে মলিকিউলগুলো আছে, যেমন মনে করেন আপনার এন টাইপ যদি হয় আর্সেনিক, অ্যান্টিমনি বা ফসফরাস, ওগুলাকে খুব হাই ভেলোসিটিতে এক্সিলারেট করা হয়। এক্সিলারেট করে উপরে একটা গান থাকে, মনে করেন এখানে একটা বোম্বার্ডমেন্ট গান থাকে। এখান থেকে গুলির মতো করে এরকম ছুঁড়ে, ছুঁড়ে মারা হয়। তো ছুঁড়ে, ছুঁড়ে মারা হলে কি হয়? যেসব জায়গাতে এক্সপোজ সিলিকন আছে, ওই ভেলোসিটির কারণে ওটার ডোপেন্টগুলো এটার ভিতরে ঢুকে যায়। একদম স্ট্রাকচারটা ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস যেটা আছে, ওই ক্রিস্টাল ল্যাটিসের স্ট্রাকচারের ভিতরে আপনার ডোপেন্টগুলো ঢুকে যায়। কিন্তু যেই জায়গাগুলো আপনার অক্সিডেশন লেয়ার দ্বারা আটকানো, ওগুলার ভিতরে আর যেতে পারে না। এখানে অক্সিডেশন লেয়ারটা দিছি তো এখানে আর যেতে পারবে না। এটার ভিতরে আর যেতে পারবে না। সো যে জায়গাগুলো এক্সপোজড ওই জায়গাগুলোর ভিতরে এই ডোপেন্টগুলো ঢুকে যায়। ঢুকে মনে করেন পি টাইপের ভিতরেও এরকম এন টাইপ ছোট, ছোট চেম্বার তৈরি করে। ছোট, ছোট চেম্বার তৈরি করে এখন আইসোলেটেড ২ টা চেম্বারের মধ্যে আপনি মনে করেন এখানে কারেন্ট দিলেন। এই চেম্বার থেকে কিন্তু এই চেম্বারে কক্ষনো কারেন্ট যাবে না। কারণ মাঝখানে হলে কি পি টাইপ মানে হোল। এই সাবস্ট্রেটের মধ্যে অধিক আছে হলে কি হোল। কিন্তু এন টাইপের মধ্যে অধিক আছে হলে কি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তো এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাবে কিভাবে? মাঝখানে তো হোল, এখানে তো ইলেকট্রন যাওয়ার কোনো উপায় নেই। তখন এখানে কি করলো দেখেন, এখানে যে অক্সাইডের যে লেয়ারটা আছে, এই অক্সাইডের লেয়ারের উপরে ছোট্ট একটা জায়গায় মেটাল অক্সাইডের একটা লেয়ার ফেলাইলো। মনে করেন ক্রোমিয়াম বা গোল্ড এই টাইপের কোনো একটা মেটালের লেয়ার ফেললো। লেয়ার ফেলার পরে কি হবে? আপনি যদি এখানে একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন, এখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন, আর এটা মনে করেন রিলেটিভলি নেগেটিভ আছে বা গ্রাউন্ডে আছে, তখন কি হবে? এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে, এই যে এখানে যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে আপনার এখানে ইলেকট্রনগুলো এই অক্সাইড লেয়ারের নিচে জমা হবে। কারণ এই সাইডে যদি পজিটিভ থাকে স্বাভাবিকভাবে ইলেকট্রনগুলো এই পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে। সো এই জায়গাতে আপনার যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, ফ্রি ইলেকট্রনগুলো এই অক্সাইডের লেয়ারের নিচে জমা হবে। এবং যে এন টাইপের যে চার্জ ক্যারিয়ারগুলো আছে, যেমন মনে করেন অ্যান্টিমনি বা আর্সেনিক, ওই চার্জ ক্যারিয়ারগুলোও কিন্তু আপনার এই চ্যানেলের আশেপাশে থাকার চেষ্টা করবে। মানে এখানে একটা ডাবল লেয়ার তৈরি হবে, ইলেকট্রিক ডাবল লেয়ার তৈরি হবে। সো এটাকে আমরা বলতেছি লিখে চ্যানেল। সো আপনি যখন এখানে ভোল্টেজ দিবেন তখন এখানে যত ভোল্টেজ বাড়াবেন এই চ্যানেলের উইথটা, প্রস্থটা আরও বাড়তে থাকবে, মানে ও আরও বেশি কারেন্ট ক্যারি করতে পারবে। সো তারপরে আপনি যখন এখানে কারেন্ট দিবেন, এই কারেন্টটা তখন সুন্দর এই চ্যানেলের ভিতর দিয়ে যেয়ে ড্রেনে গিয়ে ড্রেন হয়ে যেতে পারবে। এই জন্য এটাকে বলা হয় হলো কি এমওএস, মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড দিতেছেন, এই ইলেকট্রিক ফিল্ডের কারণেই কিন্তু চ্যানেলটা তৈরি হইতেছে। এই জন্য এখানে এটাকে বলতেছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেট, এফইটি। তো অ্যাকচুয়ালি মানে ক্লাস করার সময় মসফেটকে অনেক কঠিন মনে হয়, কিন্তু রিয়েলিটিতে মসফেট হলে গিয়ে বিজিটির থেকেও অনেক সহজ একটা ডিভাইস। কারণ বিজিটির মধ্যে যেমন ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, এনরিচমেন্ট রিজিয়ন তৈরি হয়, হয়ে তারপরে এটা কাজ করে। মসফেটটা কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি গেটের মধ্যে ভোল্টেজ দিবেন, চ্যানেল তৈরি হবে, ইলেকট্রন যাবে, শেষ, দ্যাটস ইট। এটার মধ্যে আর কোনো ঝামেলা নেই। সো এই এন টাইপের যে মসফেট এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ধরনের মসফেটকে বলা হয় কি ইনরিচমেন্ট মসফেট। এখানে যেহেতু আপনি যখন ভোল্টেজ দিবেন এখানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইনরিচ হবে, এই জন্য এটাকে বলা হয় কি ইনরিচমেন্ট টাইপ মসফেট বা এন টাইপ মসফেট। সো এই মসফেট ইউজ করে আমরা সেম এক্সপেরিমেন্টটা আবার করব। সেটার জন্য আমাদের যে সার্কিট কনফিগারেশন লাগবে, এই সার্কিট কনফিগারেশনটা এখানে দিয়ে দেওয়া আছে এবং এই সার্কিটটা ঠিক, এটার মধ্যে ভুল নেই কোনো। এখানে দুই সাইডেই আপনার ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করছে এবং এখানে একটা রেজিস্ট্যান্সও ইউজ করছে। এটা করে আমাদেরকে কি করতে হবে? করে আমাদেরকে এই প্লট টানতে হবে। মানে আমাদের গেটের যে ভোল্টেজ, এই গেটের ভোল্টেজ আমরা 0 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত ভ্যারি করব গেট ভোল্টেজ। এবং আমাদের ড্রেন এবং সোর্সের মধ্যে যে ভোল্টেজ আছে, যেটা নাম ওরা দিছে ভিএসএস বা ভিএসডি যেটাই বলেন, ওই সোর্স আর ড্রেনের মধ্যে ভোল্টেজটা ভ্যারি করে আমরা ড্রেনের কারেন্টটা মেজার করব। মানে সোজা কথা কি, আমরা এই ভিজিএসটা একটা স্থির ভোল্টেজ রাখবো, মনে করেন 1 ভোল্ট বা 2 ভোল্ট রেখে আমরা এই ভিএসএসটাকে ভ্যারি করব। মানে ড্রেন আর গেটের মাঝখানে যে ভোল্টেজটা, সোর্সের মাঝখানে যে ভোল্টেজটা, সেটাকে ভ্যারি করব। করে এই ড্রেনের মধ্যে দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে মেজার করব। তো এটাও খুব ইজি। এটার জন্য জাস্ট আমাদের একটা জেনেরিক মসফেট লাগবে, যেটার নাম এখানে দিয়ে দেওয়া নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে মসফেটটা দেখানো আছে এই মসফেটটা আপনারা ইউজ করবেন। সরি,
এই যে এটা যেটা আছে 2N6660 এই মসফেটটা ইউজ করবেন। এটা এন টাইপ মসফেট আর কি। সো এই মসফেটটা আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের সিমিলারলি একটা নেওয়া লাগবে, ভোল্টেজ সোর্স নেওয়া লাগবে, ব্যাটারি নিলাম, এখানে কানেকশন দিলাম ব্যাটারির। স্যার আপনি কি প্রোটিয়াস স্যার? জি দেখা যাচ্ছে না? স্যার ডিসপ্লে তো ও প্রোটিয়াস আমি শেয়ার চেঞ্জ স্যার করে দিই, দেখতে সরি। পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমি এখানে জাস্ট মসফেটটা নিয়েছি 2N6660, আর এটার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করছি, আর কিছু করিনি। সো ব্যাটারিটা আমি এখানে কানেক্ট করে দিলাম। এরপর আমার এটা লাগবে হলো কি রেজিস্ট্যান্সটা আমি হলো কি ড্রেনের সঙ্গে লাগাবো। রেজিস্ট্যান্সটা আমি ড্রেনের সঙ্গে কানেক্ট করলাম, করার পরে আমার আরেকটা ব্যাটারি লাগবে। এই ব্যাটারিটা দিয়ে আমি সোর্স আর ড্রেনের মধ্যে বায়াসিং করব। সোর্স আর ড্রেনের মধ্যে বায়াসিং করলাম, করার পরে আমার এখানে জাস্ট এটাকে কানেক্ট করে দিয়ে গ্রাউন্ড করে দিলাম। শেষ, আমার সার্কিট কনফিগারেশন কমপ্লিট। এখন জাস্ট আমাদেরকে ডেটা নিতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, গেটের ভোল্টেজ মনে করেন স্থির রাখলাম, 1 ভোল্ট রাখলাম গেটের ভোল্টেজ। রাখার পরে আমরা এখানে 1 কিলো দিই, 10 কিলো একটু বেশি মনে হচ্ছে। আর এটার অ্যাক্রসে একটা ভোল্ট মিটার লাগাই দিই, সরি ডিসি ভোল্ট মিটার। এটার ভোল্টেজ মনে করেন ফার্স্টে আমরা কত থেকে শুরু করতে বলছে ল্যাব রিপোর্টে, দেখে আসি। ল্যাব রিপোর্টে শুরু করতে বলছে 0.05 ভোল্ট থেকে, 0.05 ভোল্ট থেকে। রান করে দেখি কত আসে, 0 ভোল্ট এখনও। তার মানে মসফেটটা আমরা অন হয়নি স্যার এখনো মসফেটটা। দেখি 1 এ দিয়ে দেখি, 0.1 এ দিয়ে দেখি, এখনও দেখাচ্ছে 0। সো আপনারা যখন এখানে 0 পাবেন, আপনারা নেক্সট যে কাজটা করবেন, আপনি এই রেঞ্জটা কমাই দেবেন, ভোল্টমিটারের রেঞ্জটা কমাই দেবেন। দেওয়ার পরে এই যে দেখছেন এখানে কিন্তু মাইক্রোভোল্ট আছে, 0.06 মাইক্রোভোল্ট আছে, কিন্তু এটা ইনাফ না আমাদের জন্য। তো আমরা এটা মনে করেন বাড়াই দিয়ে আবার যেভাবে বলা আছে ল্যাব রিপোর্টে ওইভাবেই করবেন। 0.5 দিলাম মনে করেন, দিয়ে রান দিলাম, এখনও সেম একই মাইক্রোভোল্ট, মানে এখনও আমার অন হয়নি। সো আমি এখানে কত দিব, 1 ভোল্ট দিলাম মনে করেন, একটু করে বাড়ছে, 5 দিই, আবার বাড়ছে। আমার মনে হয় কি গেট ভোল্টেজ এনাফ না, মানে আমি গেটে যে ভোল্টেজটা দিছি ওইটা বড় চ্যানেল তৈরি করতে পারতেছে না। আমি গেট ভোল্টেজটা একটু বাড়াই দিই, এই যে এখন অন হয়ে গেছে। তার মানে 1 ভোল্ট যে গেটে দিছিলাম ওই ভোল্টেজটা ওই চ্যানেলের, আমি তো একটু আগে দেখালাম যে গেটে যত ভোল্টেজ দিব সেটা অনুযায়ী আপনার চ্যানেলটার উইথ ডিটারমাইন হবে। সো এটা এনাফ বড় চ্যানেল তৈরি করতে পারে না, চ্যানেলের রেজিস্ট্যান্স অনেক বেশি ছিল। সো আমার মনে হয় এখন পুরো 5 ভোল্টই আমরা এখানে দেখতে পারবো যদি অন করি। এই যে পুরো 5 ভোল্টই আমরা এখানে এখন দেখতে পারতেছি। তার মানে 1 ভোল্ট যদি গেটে দিই তখন আমার এই গেটের অক্সাইডের যে লেয়ারটা আছে ওইটা এনাফ ইলেকট্রন গ্যাদার করতে পারে না, যেটার কারণে বড় একটা চ্যানেল তৈরি হবে। সো আমি 1 ভোল্টের জন্য আমি এখানে মনে হয় এরকম কম ভোল্টেজই পাবো। সো 2 ভোল্ট দেওয়ার পরে এখন যদি আরও বাড়াই, এখন আর কোনো চেঞ্জ হবে না। এখন যদি মনে করেন 3 ভোল্টও যদি দিই, আমরা 5ই পাবো, এই যে 5ই পাবো। সো এখানে এখন কমাই দিই, আবার 0.05 দিই, দেখছেন? তার মানে এটা গেটের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এই ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে না। সো আমাদের গেটে আমি যখন এনাফ ভোল্টেজ দিব তখনই আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি এই চ্যানেলটা খুলবে, মানে চ্যানেল তৈরি হবে, তখন কারেন্ট পাস করতে পারবে। এই ভোল্টেজের উপর কিচ্ছু ডিপেন্ড করে না। আপনার সোর্স এবং ড্রেনের মধ্যে যে ভোল্টেজ আছে এটার উপরে তেমন কিছুই ডিপেন্ড করে না। মেইন যে ডিটারমিনিং ফ্যাক্টর যে আপনার এই মসফেটটা কি অন হয়েছে নাকি, সেটা হলো গিয়ে গেট ভোল্টেজ। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন না থাকলে খুবই ভালো কথা। আপনাদেরকে এই প্লটটা করতে হবে যে বিভিন্ন গেট ভোল্টেজের জন্য আপনার অনেকগুলা সোর্স ড্রেনের বায়াস সিলেক্ট করতে হবে এবং সেটার জন্য আইডি মেজার করতে হবে। মানে আমি যে জিনিসটা মেজার করলাম ওই জিনিসটাই মেজার করবেন, জাস্ট কারেন্টে কনভার্ট করে নেবেন। বা আপনারা সোজা যেটা করতে পারেন, এটা ভোল্টমিটার ইউজ না করে অ্যামিটার ইউজ করতে পারেন। অ্যামিটার ইউজ করে এখানে ডাইরেক্ট আপনারা কারেন্টের ভ্যালু পেয়ে যাবেন। আপনারা যদি একটা সুইপ ডিজাইন করেন তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9
মোটামুটি 18টার মতো ভ্যালু আছে। সেই 18টা কারেন্টের ভ্যালু আপনারা পেয়ে যাবেন। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার আপাতত নাই। আমার মনে হয় এটা পারবেন, খুব বেশি একটা কঠিন হবে না এটা, কারণ এটা জাস্ট করতে ডেটা গেলে নেওয়া কোয়েশ্চেন বের ডেটা হবে। নেওয়া আর বসানো। আর এটার অ্যাসাইনমেন্টেও তেমন কোনো কোশ্চেন নেই, শুধু একটাই কোশ্চেন আছে, এক্সপ্লেইন স্যাচুরেশন অ্যান্ড নন স্যাচুরেশন রিজন ইন ডিসি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রানজিস্টর। কখন আপনার ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হয়ে যেতেছে এবং এটার পিছনে কারণ কি সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। এটা জাস্ট 2 লাইন লিখে দিলেই হবে। সবাই তো সবারটা কপি করবেন, তো ভালো করে 2 লাইন লিখে একজন আরেকজনেরটা কপি করে নিন, ঠিক আছে? মানে এক গুগলের গ্রুপের কপি মধ্যে, করবো এক আমরা। গ্রুপের মধ্যে অন্য গ্রুপেরটা কপি করতে চান না আবার। ও ঠিক আছে, স্যার আমাদের